আলাইকুম এভরিওয়ান। আমি ফাহিম, আমাদের এডুটিউবের অনলাইন ক্লাসগুলোর কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মমুখী রসায়ন নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। আমাদের জানা দরকার যে আমাদের এই যে রসায়ন প্রথম পত্র বইটি রয়েছে, সেই প্রথম পত্রে অনেকগুলা ভিডিও লেকচার শুনেছি, ভিডিও লেকচার সম্পর্কে অনেক ধারণা পেয়েছি। তো রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের মধ্যে দিয়ে আজকে আমাদের রসায়ন প্রথম পত্রের ব্যাপারটি শেষ হবে। তো পঞ্চম অধ্যায় খুবই ছোট এবং পঞ্চম অধ্যায় নিয়ে তেমন কিছু এক্সপ্লেন করার নেই। এটি সাধারণ বাংলা লেখা এবং এটি হচ্ছে সাধারণভাবে পড়লে বুঝতে পারা যায়। তারপরে আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার পরে আমরা রসায়ন প্রথম পত্রের বিভিন্ন অংশ, বিভিন্ন জায়গা কিরকম সৃজনশীল প্রশ্ন আসতে পারে, কিরকম লিঙ্ক আপ থাকতে পারে, এ ব্যাপারে আমরা কিছুটা ধারণা দিব। তো বন্ধুরা, চলো আমরা প্রথমে রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে কিছুটা আলোচনা করি। হ্যাঁ, অনেকের মনে হতে পারে যে এই অধ্যায়টি তেমন বেশি গুরুত্বপূর্ণ না, সো আমাদের গুরুত্ব না দিলেও হবে, কিন্তু আমি বলবো এই অধ্যায়টি ভালোভাবে পড়তে হবে, বিকজ এই অধ্যায়টি থেকে সৃজনশীলের পাশাপাশি অবজেক্টিভসও দিয়ে থাকে। সাধারণত বিভিন্ন স্কুল কলেজ যেগুলো রয়েছে সেসব জায়গায় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সবগুলো থেকে দিলেও কিছু কিছু চ্যাপ্টার সবসময় অমিট করা হয়। তো বিভিন্ন কলেজে এই পঞ্চম অধ্যায়টিকে অমিট করা হলেও দেখা গিয়েছে 2015 সালে বোর্ডে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন কিন্তু এসেছিল। সো আমাদেরকে একটু মাথায় রাখা উচিত যে প্রত্যেকটি চ্যাপ্টার সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সৃজনশীল জিনিসটি হলো যে কোনো কিছু থেকে যে কোনোভাবে বানিয়ে দেওয়া যেতে পারে, সেটা হোক গাণিতিক ব্যাখ্যা, সেটা হোক সাধারণ ব্যাখ্যা, কিংবা সেটা হোক বিক্রিয়া সহ ব্যাখ্যা। সো আমাদের প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে এবং পুরো চ্যাপ্টারটা আয়ত্ত অ্যাটলিস্ট না করলেও এখন যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবে এই জিনিসগুলো আমাদের আয়ত্ত রাখা উচিত, কারণ সাধারণত প্রশ্ন আসলে এসব জায়গা থেকে প্রশ্নটা বেশি আসার প্রবাবিলিটি থাকে। তো চলো বন্ধুরা, আমরা চলে যাই আমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মমুখী রসায়ন নিয়ে। তো আমরা যদি আমাদের প্রথম পার্টটা দেখি, খাদ্য নিরাপত্তা ও রসায়ন। তো আমরা এখানে আমরা সাধারণ কিছু ধারণা দিব। আজকে লেকচার খুবই শর্ট হবে, কারণ এই শর্ট লেকচারের পর আমরা পুরা কেমিস্ট্রি প্রথম পত্রের উপরে একটা ওভারঅল ধারণা দিব স্টুডেন্টদের, এবং যাতে তারা পরীক্ষার হলে যাওয়ার আগে অ্যাটলিস্ট যদি প্রিপারেশন আগে থেকেও খারাপ থাকে তাহলে যাতে তারা এরকম স্ট্র্যাটেজি নিয়ে পড়তে পারে, যে স্ট্র্যাটেজি নিয়ে পড়লে তারা পরীক্ষায় অ্যাটলিস্ট মোটামুটি ভালো ফল করতে পারবে। তো চলো আমরা দেখি খাদ্য নিরাপত্তা ও রসায়ন। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি। এই বিশাল জনসংখ্যার জন্য সুষম খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা মানব সভ্যতা অস্তিত্বের প্রশ্ন, আর এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে নিশ্চিত ভূমিকা পালন করছে রসায়ন। ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি একটু সাধারণ পরিসরে এখন তাকাই, আফ্রিকা বিভিন্ন দেশ রয়েছে যেখানে মানুষ খাদ্যের অভাবে ভুগছে, বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। ইথিওপিয়া আফ্রিকার একটা দেশ যেখানে 2011 সাল ও 2012 সালে 2 বছরে খাদ্যাভাবের কারণে প্রায় 2,60,000 মানুষ মারা গিয়েছে। সোমালিয়ায় এই পরিসংখ্যান আরো বেশি ভয়াবহ। 2050 সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে 1500 কোটিতে দাঁড়াবে, অর্থাৎ এখনের ডাবলেরও বেশি বলা যায়। তো আমাদের এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা বিধানের জন্য রসায়ন শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীকে সকলের আগে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তো আমাদের যে প্যারাটি আছে খাদ্য নিরাপত্তা ও রসায়ন, তো এই খাদ্য নিরাপত্তা আমাদের খুব বুঝে জিনিসটাকে নিয়ে আগাতে হবে যে খাদ্য নিরাপত্তা অ্যাকচুয়ালি কি। খাদ্য নিরাপত্তা 3টি মৌলিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট। বর্তমানে আমরা খাদ্যশস্যের উৎপাদন ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছানোর চেষ্টা করি, যা মূলত সবুজ বিপ্লবের ফসল। তো যে খাদ্য যে 3টি মৌলিক বিষয়ের উপর সংশ্লিষ্ট, একটি হলো খাদ্য পর্যাপ্ততা, অন্যটি হলো খাদ্যের সহজলভ্যতা এবং শেষেরটি হলো খাদ্যের সঠিক ব্যবহার। খাদ্য পর্যাপ্ততাটা কি? অ্যাকচুয়ালি পৃথিবীতে ডে বাই ডে গাছপালা কিন্তু কেটে ফেলা বেশি হচ্ছে। মানুষের ভবন নির্মাণের জন্য, নগরায়নের জন্য, শিল্পায়নের জন্য প্রচুর পরিমাণ উদ্ভিদ কাটা হচ্ছে। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি উদ্ভিদের উপর নির্ভরশীল। সো এই উদ্ভিদ সবই জটিল রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করে আমাদের খাদ্য তৈরি করে, এবং আমরা সেই উদ্ভিদের উপর নির্ভর করি বলে আজ পর্যন্ত আমরা
বেঁচে আছি। দিনের পর দিন পৃথিবী অনেক বেশি ডিজিটাল হচ্ছে, কিন্তু আস্তে আস্তে পৃথিবী তার সৌন্দর্য হারাচ্ছে, তাকে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ এই উদ্ভিদের ধ্বংস। উদ্ভিদ ছাড়া আমরা কখনোই বাঁচতে পারবো না। আমরা জানি একটি বেসিক কনসেপ্ট, সেটি হলো উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি করে। তো উদ্ভিদ তার পুষ্টি সাধন, ফুল ফল ধারণ পরিপক্কতার জন্য মাটি থেকে উপাদান গ্রহণ করে। মাটির পিএইচ এর মান জেনেই আমরা ফসলের আবাদ করে থাকি। আবার পিএইচ কমে গেলে যদি অম্লত্ব বেড়ে যায়, অণুজীবগুলো মরে যায়, এই কারণে উদ্ভিদের বেঁচে থাকাটাই দুরূহ হয়ে পড়ে। তো দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমাদের যে ডে বাই ডে বিভিন্ন ধরনের দূষণ হচ্ছে, এগুলোর কারণে কিন্তু মাটি দূষণও হচ্ছে। মাটি দূষণ হবার কারণে আস্তে আস্তে কিন্তু এই যে আমাদের যে উদ্ভিদ যেগুলোর উপর আমরা বেঁচে থাকি, এই উদ্ভিদগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে। তো এখানে এটার সাথে অ্যাকচুয়ালি রসায়নের সম্পর্কটা কি, যে আমাদের যে খাদ্য নিরাপত্তাটা এটা কিন্তু উদ্ভিদের উপর নির্ভর করছে। তো রসায়ন যেটা করছে যে ডে বাই ডে যখন আস্তে আস্তে এই মাটির অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে বা মাটি তার গুণাগুণ হারিয়ে ফেলছে, তখন রসায়ন অর্থাৎ রাসায়নিকভাবে আমরা বিক্রিয়া করে বিভিন্ন ধরনের উপাদান তৈরি করি। যেমন শিল্প কারখানায় উৎপাদন হয় ইউরিয়া, টিএসপি আর ট্রিপল সুপার ফসফেট, এসপি সুপার ফসফেট প্রভৃতি সার, এমপি ইত্যাদি বিপ্লবের মুখ্য উপাদান। অর্থাৎ মানে এই যে সারগুলো এবং এই যে সবুজ সারগুলো, এগুলা রসায়ন তৈরি করতেছে। এগুলোর ফলে কি হচ্ছে আলটিমেটলি, এগুলোর কারণে মাটিতে আমরা এগুলো প্রয়োগ করতে পারছি এবং আমাদের খাদ্যের নিরাপত্তা পাচ্ছি। কজ এগুলো মাটিতে প্রয়োগ করার মাধ্যমে আমরা উদ্ভিদের চাষাবাদ, ফসল চাষাবাদ করতে পারতেছি এবং ইন দি এন্ড আমরা বেঁচে থাকতে পারতেছি। তো এটার সাথে মেইনলি খাদ্য নিরাপত্তাটার সাথে রসায়ন এভাবেই সংযুক্ত। পরবর্তী জিনিসটা নিয়ে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, সেটা হলো খাদ্যের সহজলভ্যতা। খাদ্যের সহজলভ্যতা কিরকম? বিভিন্ন মৌসুমে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাদ্যদ্রব্য পাওয়া যায়, শাকসবজি, ফল, মাছ, দুধ। যেমন বর্ষাকালে প্রচুর মাছ পাওয়া যায়। আবার অন্যদিকে যদি দেখা যায় তাহলে শীতকালে আমরা প্রচুর সবজি পেয়ে থাকি। দীর্ঘ সময় ধরে দেশের সব অঞ্চলের মানুষের কাছে সহজলভ্য করা হয়েছে। রসায়নের প্রযুক্তিগত জ্ঞান কৌশলকে কাজে লাগিয়ে পৃথিবীর পচনশীল অথচ খুবই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মানুষের কাছে সহজলভ্য করতে সক্ষম হয়েছে। দুধ থেকে উৎপাদিত বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন পনির, ছানা, মাখন, ঘি পুষ্টি মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আচ্ছা, তো খাদ্যের সহজলভ্যতাটা থাকলেও এই খাদ্যটাকে যে সহজলভ্য করতেছি আমরা, সেটা কিভাবে করতেছি, সেটার সাথে রসায়নের বিশেষ সম্পর্ক রয়েছে। আমরা প্রিজারভেটিভের নাম শুনছি। এই প্রিজারভেটিভ হলো কিছু কেমিক্যাল জাতীয় পদার্থ যেগুলোর কারণে খাদ্য, পচনশীল খাদ্যগুলো ঠিক থাকছে এবং মানুষ প্রত্যেকটা জায়গায় ঠিকমতো তার খাবারের চাহিদাটা মেটাতে পারছে। ফরমালিন ব্যবহারের ফলে খাদ্যদ্রব্য সহজে পচে না, অধিক সময় তাজা ভাব থাকে। তো আলটিমেটলি আমরা খাদ্যের সহজলভ্যতাটা পাচ্ছি, যে জিনিসগুলো একটা নির্দিষ্ট সিজন ছাড়া পাওয়া সম্ভব না, আমরা সেই জিনিসটাকে প্রিজারভেটিভ, ফরমালিনের মাধ্যমে জিনিসটা ঠিক রাখতেছি। আচ্ছা, তো এটার সাথে রসায়নের সম্পর্ক এরকম যে ফরমালিন, প্রিজারভেটিভ এগুলো সব রাসায়নিকভাবেই তৈরি হচ্ছে। এবং সর্বশেষ সেটি হলো খাদ্যের সঠিক ব্যবহার। খাদ্যের পর্যাপ্ততা, সহজলভ্যতা থাকলেই যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে তা বলা যায় না। প্রয়োজনীয় পুষ্টি শক্তি যদি সংগ্রহ করতে না পারা যায় তাহলে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়। খাদ্যের সঠিক ব্যবহারে বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল। সঠিক নিয়মে খাদ্য রান্না করা, বিশুদ্ধ পানি সরবরাহ, শক্তি পুষ্টিতে রূপান্তরে শারীরিক সক্ষমতা, পরিমিত সুষম খাদ্য গ্রহণ। তো সঠিক নিয়মে আমরা খাদ্য অবশ্যই রান্না করব, আমরা পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহ করব, খাদ্যকে শক্তি পুষ্টিতে রূপান্তর করার চেষ্টা করব। যেমন এটি বলতে বোঝানো হয় যে মানুষ শারীরিকভাবে সুস্থ হলে গৃহীত খাদ্য থেকে প্রয়োজনীয় শক্তি পুষ্টি লাভ করা তার পক্ষে সম্ভব। শারীরিকভাবে অসুস্থ হলে আগে চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে হবে। এক্ষেত্রে রোগ প্রয়োজনীয় ওষুধ উৎপাদন সরবরাহের মাধ্যমে রসায়নের উপর নির্ভরশীল। পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ। এই জন্য খাবার কতটুকু প্রয়োজন তা পুষ্টিবিজ্ঞান নির্ধারণ করে দেয়। রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে খাদ্যের কোন উপাদান কি কি পরিমাণে আছে তা পুষ্টি বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। এটির সাথে রসায়নের সম্পর্ক, এটিকে বায়োকেমিস্ট্রি বলা হয়, যে কিভাবে আমাদের শরীরের বিভিন্ন উপাদানের সাথে রসায়ন সম্পর্কিত রয়েছে। তো এভাবে আমরা খাদ্যের সঠিক ব্যবহার করতে পারি।
তো আমরা মূলত খাদ্যের নিরাপত্তা এভাবে নিশ্চিত করতে পারি, এবং রসায়ন আলটিমেটলি এভাবেই খাদ্য নিরাপত্তার সাথে সম্পর্কিত। তো আমরা খাদ্যের নিরাপত্তা সম্পর্কে একটি ধারণা পেলাম। তো পরবর্তী অংশে চলে যাই, সেটা খাদ্যের সঠিক ব্যবহার। খাদ্যের সঠিক ব্যবহার আমরা একটু আগেই পড়িয়েছি যে সঠিক নিয়মে খাদ্য রান্না করতে হবে, বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে, খাদ্যকে শক্তি ও পুষ্টিতে রূপান্তর করতে হবে, পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আচ্ছা, তারপর পরবর্তীতে চলে যায় প্রিজারভেটিভ ও খাদ্য সংরক্ষণ কৌশল। আচ্ছা, হোয়াট ইজ প্রিজারভেটিভ? সবুজ বিপ্লবের ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সঠিকভাবে সংরক্ষণ না হলে এর সুফল পাওয়া সম্ভব নয়। আর এই খাদ্য সংরক্ষণে মুখ্য ভূমিকা পালন করে প্রিজারভেটিভ, অর্থাৎ যেসব উপাদান অতি অল্প পরিমাণে খাদ্যদ্রব্যে মিশিয়ে খাদ্যে অণুজীবের আক্রমণ ও বংশবিস্তার নিয়ন্ত্রণ করে তাকে প্রিজারভেটিভ বলে। এটি জ্ঞানমূলকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানমূলক যে কোনো সৃজনশীল প্রশ্নের ক নম্বরে দিতে পারে, আসতে পারে প্রিজারভেটিভ কি বা প্রিজারভেটিভ কাকে বলে। খাদ্যে প্রিজারভেটিভ ব্যবহার করা না হয় তাহলে খাদ্যের গুণগত পুষ্টিমান কমে যেতে পারে। খাদ্য পচনশীল খাদ্যর পুষ্টিমান গুণগত মান কমে যাওয়াটাই স্বাভাবিক, বিকজ বাতাসে আছে অক্সিজেন, এই অক্সিজেনের সাথে অলরেডি খাদ্যের বিভিন্ন উপাদান বিক্রিয়া করে আস্তে আস্তে সেটিকে পচনশীল করে তোলে। প্রিজারভেটিভ থাকলে সেক্ষেত্রে সেটি হতে দেয় না। তো আমরা এবার প্রিজারভেটিভের প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করব, যে ফুড প্রিজারভেটিভ কয় প্রকার হতে পারে এবং এগুলো কি কি হতে পারে। আচ্ছা, প্রিজারভেটিভ সাধারণত দুই প্রকার, একটা হলো ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস, অন্যটি হলো কৃত্রিম প্রিজারভেটিভ। আমরা যদি ন্যাচারাল প্রিজারভেটিভ সম্পর্কে আলোচনা করি তাহলে আমাদের সর্বপ্রথমেই বলতে হয় লবণের কথা। লবণ সংরক্ষণের বহুল প্রচলিত পদ্ধতি কিউরিং। ফ্রিজ আবিষ্কারের পূর্বে লবণই অনেক বেশি ব্যবহার করা হতো। আমাদের দেশে পূর্বে যখন অনেক ইলিশ মাছ পাওয়া যেত, এগুলোকে সংরক্ষণ করার একমাত্র উপায় ছিল লবণ। ইলিশ মাছের উপর আঁশ আবরণ করে পেট কেটে অপসারণ করে নেওয়া হয়, কানশিরা ফুলকাকে অপসারণ করে বেশ পুরু করে কাটা হয়। তারপরে যখন এদের গা থেকে পানি ঝরে যায় তখন এদেরকে লবণ দ্বারা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভের মাধ্যমে এদেরকে সংরক্ষণ করা হতো। তো আমরা এই যে সোডিয়াম লবণ যেটি বলা হয়েছে সেটি হলো সোডিয়াম ক্লোরাইড লবণ। তো এই সোডিয়াম ক্লোরাইড লবণ যেটি করে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার উৎপাদন বংশবিস্তারের জন্য অনুকূল প্রবেশ সৃষ্টি করে, খাদ্যদ্রব্য দীর্ঘদিন সুরক্ষিত রাখতে পারে। সো আমরা ন্যাচারাল প্রিজারভেটিভের একটি উদাহরণ লবণ দিলাম। তো পরবর্তী এবং আরেকটিও দিতে পারি, সেটি হলো হলুদ। আমরা অনেক সময় দেখা যায় যে কোরবানির ঈদের সময় যে অনেকের বাসায় গরু মাংস ফ্রিজে সংরক্ষণ করতে পারে না, বা যেই পরিমাণ মাংস রয়েছে তার চেয়ে অল্প জায়গা রয়েছে ফ্রিজে, তো তারা সবাই সংরক্ষণ করতে পারে না। তখন দেখা যায় বাকি মাংসটা তারা হলুদ দিয়ে সংরক্ষণ করে। এই হলুদটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, দ্যাটস ওয়াই এটা আরেকটি ন্যাচারাল প্রিজারভেটিভ। তো আমরা এখন ন্যাচারাল প্রিজারভেটিভ সম্পর্কে জানলাম। তো ন্যাচারাল প্রিজারভেটিভ সম্পর্কে জানার পাশাপাশি আমরা আরেকটি ন্যাচারাল প্রিজারভেটিভ সম্পর্কে জানতে চাই, সেটি হলো ভিনেগার, চিনি ইত্যাদি। ভিনেগারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটি একটি অ্যাসিড। এই অ্যাসিডটি ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। আবার চিনিও একটি ন্যাচারাল প্রিজারভেটিভ। 60% ঘনমাত্রায় চিনি লবণের মতোই কাজ করে। আচার তৈরির ক্ষেত্রে ভিনেগারের সাথে চিনিও দেওয়া হয়। সো আলটিমেটলি আমরা কয়েকটি ন্যাচারাল প্রিজারভেটিভ সম্পর্কে জানলাম। তো এবার চলো আমরা কিছু কৃত্রিম প্রিজারভেটিভ সম্পর্কে জানি। তো আমরা যে ন্যাচারাল প্রিজারভেটিভ সম্পর্কে জেনেছি তার কিছু কিছু লাইন এখানে দেওয়া হয়েছে, লবণ, ভিনেগার, চিনি, অ্যালকোহল। তো এবার আমরা কৃত্রিম ফুড প্রিজারভেটিভ সম্পর্কে জানবো। একটি ফার্স্টটি হলো অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, পরেরটি অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট এবং পরেরটি কেলেটিং এজেন্ট। তো আমরা যদি বলি যে অ্যাকচুয়ালি অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট কি, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া, মোল্ড, ইস্টের বৃদ্ধি প্রতিহত করে। বেনজয়েড, সরবেট, নাইট্রেট প্রভৃতি রাসায়নিক দ্রব্যকে কাজে ব্যবহার করা হয়। ময়দা, ঘি, জুস, আচার এগুলো সংরক্ষণে বেনজয়েড ব্যবহার হয়। জ্যাম, জেলি, জুস, আচার ইত্যাদিতে এটি অনেক পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীতে আমরা চলে যাব অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট। তো অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কি? অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট খাদ্যদ্রব্যকে তার কালো দাগ সৃষ্টি থেকে রক্ষা করে। খাদ্যদ্রব্য যে অতি সহজে জারিত না হয় সেদিকে বিশেষ ভূমিকা পালন করে।
বাতাসের অক্সিজেন খাদ্যের সংস্পর্শে এলে পচে যায়, এর জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলোকে এয়ারটাইট রাখা হয় যাতে বাতাসের অক্সিজেন প্রবেশ না করতে পারে। তো এই অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট বিএইচটি, বিএইচএ, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট এর রাসায়নিক দ্রব্যকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। হালকা বর্ণের ফল, শাকসবজি বর্ণ বিপর্যয় রোধে এটি বেশ কার্যকরী। ভিটামিন বি সমৃদ্ধ খাদ্যে প্রিজারভেটিভ হিসেবে সালফাইটের ব্যবহার নিষিদ্ধ। তো পরবর্তীতে আমরা চলে যাব কিলেটিং এজেন্টে। তো কিলেটিং এজেন্টে যাওয়ার আগে আরেকটি ইনফরমেশন দেওয়া যায়। হোয়াট ইজ বিএইচএ? butylated hydroxyanizole. What is BHT? butylated hydroxytoluene. What is TBHQ? third butyl hydroquinone. ঠিক আছে, তো এগুলো সব হচ্ছে জৈব যৌগ। এই জৈব যৌগ সম্পর্কে আমরা রসায়ন দ্বিতীয় পত্রে আলোচনা করব। তো পরবর্তীতে আমরা কিলেটিং এজেন্ট হিসেবে কিলেটিং এজেন্ট নিয়ে কিছু কথা বলি। সেগুলো হলো খাদ্যদ্রব্য সংরক্ষণে কিলেটিং এজেন্ট হিসেবে সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, পলিফসফেট, EDTA বেশ প্রচলিত। ফল শাকসবজি কাটার পর এনজাইমের প্রতিক্রিয়া দ্বারা কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমরা কৃত্রিম ফুড প্রিজারভেটিভ সম্পর্কে জানলাম। তো এখন এই কৃত্রিম ফুড প্রিজারভেটিভ সম্পর্কে জানার পরে আমাদের এখন একটা ধারণা হবে যে অ্যাকচুয়ালি আমাদের খাবারগুলো কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, কিভাবে সংরক্ষণ করা হয়, এবং এই কর্মমুখী রসায়নের মূলত যেই জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা একটি কিছুটা ধারণা পেলাম। তাছাড়া একটা কৌটাজাত প্রণালী রয়েছে, কিভাবে কোনটি কৌটাজাতকরণ হয় সেগুলো বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে। কিভাবে কৌটাজাত করতে হয় সেটি সাধারণভাবে পড়ে নিলেই বোঝা যাবে। এবং আরো কিছু জিনিস আছে, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল কিছু, যেমন লিপস্টিক প্রস্তুতি, কৃত্রিম ঘি প্রস্তুতি, দুধ থেকে মাখন পৃথকীকরণ, এই জিনিসগুলো সাধারণভাবে পড়লে অনেকগুলো নলেজ পাওয়া যাবে। এগুলো সম্পর্কে তেমন আলোচনা করার কিছু নেই। তো আমরা পঞ্চম অধ্যায় সম্পর্কে একটি সাধারণ আলোচনা পেলাম। তো আমি আমার পঞ্চম অধ্যায়ের আলোচনাটা আজকে এইভাবেই শেষ করে দিলাম। তো বন্ধুরা, আমরা এই পঞ্চম অধ্যায় আলোচনা শেষ করার পর এই রসায়ন প্রথম পত্রের যে জিনিসগুলো মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম চ্যাপ্টার রয়েছে, এই 5টি চ্যাপ্টার মিলে কিভাবে প্রশ্ন হতে পারে, কোন প্রশ্ন কিভাবে আসতে পারে, কোন প্রশ্নের সাথে কোন প্রশ্নের লিঙ্ক থাকতে পারে, কোন চ্যাপ্টারের কোন টপিকের সাথে পরের কোনো চ্যাপ্টারের কোনো লিঙ্ক থাকতে পারে কিনা, এ সম্পর্কে আমরা একটা ধারণা দিব। তো সবাই পরবর্তী গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ এই লেকচারটির জন্য সবাই রেডি থাকো। খালি প্রশ্ন কিরকম হতে পারে, প্রশ্নগুলো কেমন হতে পারে সেগুলো নিয়ে একটা আলোচনা হবে। এবং পঞ্চম অধ্যায়ের ব্যাপারে এতটুকুই বলবো, সাধারণভাবে রিডিং করে যদি বুঝে বুঝে পড়া যায় তাহলে পঞ্চম অধ্যায় খুব ইজি একটা জিনিস। এবং যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো পঞ্চম অধ্যায়ের জন্য অবজেক্টিভগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক নলেজ রয়েছে, অনেকগুলো স্ট্যাটিস্টিক্স রয়েছে। তো এই ছকগুলো সম্পর্কেও ভালোভাবে ধারণা রাখা উচিত। পঞ্চম অধ্যায় মূলত একটি নলেজ ভান্ডার বলা যায়। সো নিজের নলেজকে যদি বাড়াতে চাও তাহলে পঞ্চম অধ্যায় ভালোভাবে পড়বে তোমরা। এবং বন্ধুরা, আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। রসায়ন প্রথম পত্র আমাদের শেষ হয়ে যাচ্ছে। জাস্ট রসায়ন প্রথম পত্র পুরো বইয়ের উপরে আমরা কোয়েশ্চেনের প্যাটার্ন, সৃজনশীল কোয়েশ্চেনের প্যাটার্ন নিয়ে এবং উত্তর নিয়ে আলোচনা করব। বাট আমাদের লেকচার বই বেসড আজকে এই পর্যন্তই শেষ এবং রসায়ন প্রথম পত্রের অবসান এখানেই হচ্ছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো এবং পরবর্তীতে পুরো রসায়ন প্রথম পত্র বইয়ের উপরে যে রিভিউ ক্লাসটা হবে সেটার জন্য অবশ্যই রেডি থাকবা, কারণ জিনিসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্পেশালি এখানে আমরা পরীক্ষায় বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।